আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি সাইফুল ইসলাম মাসুম। আমার চ্যানেল ফিউচার লাইফের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার পেজটি এখনই লাইক, ফলো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে করে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। চলুন এখন মূল ভিডিওটি শুরু করা যাক। সুইডেনের ইতিহাসটি উত্তর মেরুর ক্যাপসের গলে যাওয়ার সময় পর্যন্ত জানা যায়। খ্রিস্টপূর্ব 12,000 সাল থেকে শুরু করে মানুষ এই অঞ্চলে বসতি স্থাপন করেছে। খ্রিস্টপূর্ব 8,000 থেকে খ্রিস্টপূর্ব 6,000 এর মধ্যে প্রস্তর যুগ জুড়ে প্রাথমিক বাসিন্দারা বেঁচে থাকার উপায় হিসাবে শিকার সংগ্রহ এবং মাছ ধরার সরঞ্জাম ও অস্ত্র তৈরির জন্য পাথর কারুকর্মের পদ্ধতি ব্যবহার করতেন। 1000 খ্রিস্টাব্দের আগে সুইডেন সম্পর্কে লিখিত উৎসগুলো বিরল এবং সংক্ষিপ্ত। সাধারণত বাইরের লোকেরা লিখে থাকেন। 14শ শতাব্দী এর আগ পর্যন্ত সুইডেনের ঐতিহাসিক গ্রন্থগুলো তৈরি করা হয়নি, সুতরাং এটি সাধারণত গৃহীত হয় যে সুইডিশ রেকর্ডকৃত ইতিহাস 11শ শতাব্দীর কাছাকাছি থেকে শুরু হয়। আধুনিক সুইডিশ রাষ্ট্রটি দীর্ঘদিন একীকরণের মাধ্যমে গঠিত হয়েছিল। এটি কখন সম্পূর্ণ বিবেচনা করা যেতে পারে তার জন্য ঐতিহাসিকরা বিভিন্ন স্ট্যান্ডার্ড নির্ধারণ করেছেন, যেমন 6ষ্ঠ থেকে 16তম শতাব্দীর তারিখগুলো। কিছু সাধারণ আইন 13শ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে উপস্থিত ছিল। এই সময়ে সুইডেন বর্তমানে দেশের দক্ষিণাঞ্চল পাশাপাশি আধুনিক ফিনল্যান্ডের কিছু অংশ নিয়ে গঠিত ছিল। পরবর্তী শতাব্দীগুলোতে সুইডেনের প্রভাব উত্তর এবং পূর্বের দিকে প্রসারিত হয়। 14শ শতাব্দীর শেষের দিকে সুইডেন ক্রমশ ডেনমার্ক এবং নরওয়ের সাথে জড়িত হয়ে উঠছিল। শেষ পর্যন্ত তিনজনই কালমার ইউনিয়নে একত্রিত হয়েছিল। পরবর্তী শতাব্দীতে একের পর এক বিদ্রোহ সুইডেনের সম্পর্ককে দুর্বল করে দেয়, এমনকি কখনো কখনো পৃথক সুইডিশ রাজার নির্বাচনও করেছিল। 1520 সালে স্টকহোম ব্লাডবাথের পরে লড়াইটি একটি শীর্ষে পৌঁছেছিল যে ডেনমার্কের রাজা দ্বিতীয় খ্রিস্টান দ্বারা প্রচারিত অভিযুক্ত ধর্মবিরোধীদের একটি গণফাঁসি কার্যকর করা হয়েছিল। সুইডেনের রাজসভার গুরুত্বপূর্ণ শক্তিশালী সদস্যদের অনুপস্থিতিতে গুস্তাভ ভাষা নতুন বিদ্রোহ উত্থাপন করতে সক্ষম হন এবং শেষ পর্যন্ত 1523 সালে রাজা হিসাবে তাকে অভিষেক করা হয়। তার রাজত্ব স্থায়ী হয় এবং কালমার ইউনিয়নে সুইডেনের অংশগ্রহণের সমাপ্তি চিহ্নিত করে। গুস্তাভ ভাষা প্রোটেস্ট্যান্ট প্রচারকদের আরও উৎসাহিত করেছিলেন। অবশেষে প্যাপাসিটি ভেঙে সুইডেনে লুথেরান গির্জা প্রতিষ্ঠা করেছিলেন, ক্যাথলিক চার্চের সম্পত্তি এবং সম্পদ দখল করেছিলেন। 17শ শতাব্দীতে ডেনমার্ক, নরওয়ে, রাশিয়া এবং পোলিশ লিথুয়ানিয়ান কমনওয়েলথের বিরুদ্ধে যুদ্ধের পরে বাল্টিক অঞ্চলটির সরাসরি নিয়ন্ত্রণ নিয়ে সুইডেন একটি মহান শক্তি হিসাবে আবির্ভূত হয়েছিল। 30 বছরের যুদ্ধে সুইডেনের ভূমিকা ইউরোপের ক্ষমতার রাজনৈতিক এবং ধর্মীয় ভারসাম্য নির্ধারণ করে। আধুনিক বাল্টিক রাজ্যগুলো, উত্তর জার্মানি এবং বেশ কয়েকটি অঞ্চলে সুইডেন রাষ্ট্রটি প্রসারিত হয়েছে, যা আজ পর্যন্ত রাষ্ট্রটির অংশ। 17 শতকের শেষের আগে ডেনমার্ক, নরওয়ে, পোলিশ লিথুয়ানিয়ান কমনওয়েলথ এবং রাশিয়ার মধ্যে সুইডেনের বিরুদ্ধে একটি গোপন জোট গঠন হয়েছিল। এই জোটের ফলে 18 শতকের শুরুতে ডেনমার্ক, নরওয়ে এবং কমনওয়েলথ সুইডেনের উপর আশ্চর্য আক্রমণ চালিয়েছিল। 1721 সালে রাশিয়া এবং তার মিত্ররা সুইডেনের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছিল। ফলস্বরূপ রাশিয়া এস্তোনিয়া, লিথুয়ানিয়া, ইন্দ্রিয়া এবং কারেলিয়ায় সুইডিশ অঞ্চলগুলো সংযুক্ত করতে সক্ষম হয়েছিল। এটি কার্যকরভাবে সুইডিশ সাম্রাজ্যের অবসান ঘটিয়েছে এবং তার বাল্টিক সাগরের শক্তি দুর্বল করে দিয়েছে। শিল্প, স্থাপত্য, বিজ্ঞান এবং শিক্ষার ক্ষেত্রে সুইডেন সেদিনের আলোকিত যুগে যোগদান করেছিল। 1570 থেকে 1800 এর মধ্যে সুইডেনে দুইবার নগরায়ন ঘটেছিল।
সুইডেন 1808 থেকে 1809 একটি যুদ্ধে রাশিয়ার কাছে হেরে ফিনল্যান্ডের ক্ষমতা হারায়। 19 শতকের শুরুর দিকে ফিনল্যান্ড এবং স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপের বাইরে থাকা অঞ্চলগুলোর ক্ষমতা হারিয়ে যায়। সুইডেনের শেষ যুদ্ধটি ছিল সুইডিশ নরওয়েজিয়ান যুদ্ধ। এই যুদ্ধে সুইডেন বিজয়ী হয়েছিল। এর ফলে ড্যানিশ রাজা নরওয়েকে সুইডেনের হাতে তুলে দিতে বাধ্য হয়েছিল। এরপরে নরওয়েকে সুইডেনের সাথে ব্যক্তিগত ইউনিয়ন করতে বাধ্য করা হয়েছিল, যা 1905 সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল। 1814 সাল থেকে সুইডেন শান্তিতে রয়েছে এবং যুদ্ধকালীন সময়ে নিরপেক্ষ বৈদেশিক নীতি গ্রহণ করেছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় সুইডেন নিরপেক্ষ ছিল, তবে জার্মানদের দেশে ভ্রমণ করতে দেওয়া হয়েছিল। যুদ্ধোত্তর সমৃদ্ধি আধুনিক সুইডেনের বৈশিষ্ট্যযুক্ত সমাজ কল্যাণ নীতিগুলোর ভিত্তি স্থাপন করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সুইডেন আবার নিরপেক্ষ থেকেছে। দেশটি জোটের বাইরে থাকার এবং পুরো স্নায়ুযুদ্ধের সময় সরকারিভাবে নিরপেক্ষ থাকার চেষ্টা করেছিল এবং ন্যাটোতে যোগ দিতে অস্বীকার করেছিল। সামাজিক গণতান্ত্রিক দল 44 বছর ধরে সরকারকে ধরেছিল। 1976 সালের সংসদ নির্বাচন একটি উদার ডানপন্থী জোটকে ক্ষমতায় এনেছিল। স্নায়ুযুদ্ধের সময়ে সুইডেন পরাশক্তিদের সম্পর্কে সন্দেহজনক ছিল, তবে পরিস্থিতি বাড়ার সাথে সাথে এই অনুভূতি হ্রাস পেয়েছিল এবং সুইডেন নিরপেক্ষ থেকেছে। সুইডেনে বিপুল সংখ্যক পেট্রোগ্লিফ রয়েছে, সবচেয়ে বেশি ঘনত্ব বহুস্লান প্রদেশে এবং কালমার কাউন্টির উত্তর অংশে, যাকে টিজেস্ট ও বলা হয়। প্রাচীনতম ছবিগুলি পাওয়া যায় জাম্পল্যান্ড প্রদেশে, যা 5000 খ্রিস্টপূর্বাব্দের। তারা বন্য প্রাণী যেমন এলক, হরিণ, ভালুক এবং শিলকে চিত্রিত করে। 2300 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ ছিল সবচেয়ে নিবিড় খোদাই সময়কাল। কৃষি, যুদ্ধ, জাহাজ, গৃহপালিত পশু সহ শত শত বছর ধরে সুইডিশরা তাদের সুদূরপ্রসারী বাণিজ্যের জন্য সুপরিচিত ব্যবসায়ী নাবিক ছিল। একাদশ ও দ্বাদশ শতাব্দীতে সুইডেন ধীরে ধীরে একটি একীভূত খ্রিস্টান রাজ্যে পরিণত হয়, যা পরে ফিনল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। 1060 সাল পর্যন্ত উপসালার রাজারা দক্ষিণ ও পশ্চিম উপকূলীয় অঞ্চল ব্যতীত আধুনিক সুইডেনের বেশিরভাগ অঞ্চল শাসন করেছিলেন, যা সপ্তদশ শতাব্দী পর্যন্ত ড্যানিশ শাসনের অধীনে ছিল। গৃহযুদ্ধের 1 শতাব্দী পরে একটি নতুন রাজকীয় পরিবারের আবির্ভাব ঘটে, যা অভিজাতদের ব্যয় মুকুটের ক্ষমতাকে শক্তিশালী করে। যখন অভিজাতদের সামরিক সেবার বিনিময়ে কর থেকে অব্যাহতি দেওয়ার মতো সুযোগ সুবিধা প্রদান করে। সুইডেনে কখনোই পুরোপুরি বিকশিত সামন্ততান্ত্রিক ব্যবস্থা ছিল না এবং এর কৃষকরা কখনোই দাসত্বে পতিত হয়নি। সুইডেনের ভাইকিংরা আংশিকভাবে ইউরোপের পশ্চিম ও দক্ষিণ অঞ্চলের আক্রমণে অংশ নিয়েছিল, তবে প্রধানত রাশিয়া, কনস্টান্টিনোপল এবং মুসলিম বিশ্বের পূর্ব দিকে ভ্রমণ করেছিল। রাশিয়ার বৃহৎ মূল ভূখণ্ড এবং এর অনেকগুলো নাব্য নদী পণ্যদ্রব্য ও লুণ্ঠনের জন্য ভালো সম্ভাবনা প্রদান করে। 9ম শতাব্দীতে বাল্টিক সাগরের পূর্ব দিকে বিস্তৃত স্ক্যান্ডিনেভিয়ান বসতি শুরু হয়েছিল। নর্স পৌত্তলিকতা থেকে খ্রিস্ট ধর্মের রূপান্তর একটি জটিল, ধীরে ধীরে এবং কখনো কখনো সহিংস ছিল প্রক্রিয়া। ধর্মীয় প্রভাবের প্রধান প্রাথমিক উৎস ছিল ইংল্যান্ড। ড্যানেলিওতে স্ক্যান্ডিনেভিয়ান এবং স্যাক্সনদের মধ্যে এবং আইরিশ মিশনারি ভিক্ষুকদের সাথে মিথস্ক্রিয়ার কারণে আনস্কারের প্রাথমিক মিশনারি প্রচেষ্টা সত্ত্বেও জার্মান প্রভাব শুরুতে কম স্পষ্ট ছিল, তবে ধীরে ধীরে এই অঞ্চলে প্রভাবশালী ধর্মীয় শক্তি হিসাবে আবির্ভূত হয়েছিল। বিশেষ করে ইংল্যান্ডের নরম্যান বিজয়ের পরে সুইডিশ এবং রাশিয়ান অভিজাতদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও অর্থোডক্স প্রভাবের কোনো সরাসরি প্রমাণ নেই। রিসবাইল রুনস্টোনস একটি অর্থোডক্স ক্রস সুইডেনে কিছু অর্থোডক্স প্রভাব প্রমাণ করে এবং অভিজাতদের সাথে কিছু সংযোগ দেখায়। এটি আজ দাবি পৌরসভার প্রতীক। 1000 সালের দিকে ওলফ স্কটকোনাং প্রথম পরিচিত রাজা হিসেবে শাল্যান্ড এবং গোটাল্যান্ড উভয়কেই শাসন করেন। প্রারম্ভিক মধ্যযুগীয় রাজাদের সম্পর্কে ঐতিহাসিক বিবরণ অস্পষ্ট এবং এমনকি তাদের রাজত্বকালের তারিখগুলিও অস্পষ্ট রয়ে গেছে। দ্বাদশ শতাব্দীতে সুইডেন তখনও এরিক এবং সভারকার গোষ্ঠীর মধ্যে রাজবংশীয় সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছিল। সুইডেন এবং সুইডিশরা সাধারণত এরিক রাজবংশ এবং গোটাল্যান্ড এবং গিয়াসকে আরো বেশি সমর্থন করে, যা সভারকার রাজবংশকে আরো সমর্থন করে, যা ডেনমার্কের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়।
এটি দেশকে দলগুলির মধ্যে আরো বিভক্ত করেছিল, কারণ শাসক স্পষ্ট ছিল না। দেশটি স্থানীয় অভিজাতদের কাছ থেকে 12 জনকে নির্বাচন করে প্রতিটি জেলা থেকে তাদের রাজা নির্বাচিত করেছিল, যারা তখন মোড়ার পাথরগুলিতে রাজাকে নির্বাচিত করেছিল। বিভাজনের অবসান ঘটে যখন একটি তৃতীয় গোষ্ঠী এরিক গোত্রে বিয়ে করে এবং বজৈব রাজবংশ প্রতিষ্ঠা করে। এই রাজবংশ ধীরে ধীরে একটি প্রাক কালমার ইউনিয়ন সুইডেনকে একটি শক্তিশালী রাষ্ট্রে সংহত করে। ত্রয়োদশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত সুইডেন সম্ভবত একীভূত ছিল না। 1332 খ্রিস্টাব্দে ডেনমার্কের রাজা দ্বিতীয় ক্রিস্টোফার দেশবিহীন রাজা হিসেবে মারা যান, যখন তিনি এবং তার বড় ভাই ও পূর্বসূরি ডেনমার্ককে ছোট ছোট রাষ্ট্র ব্যবস্থায় বিভক্ত করেন। রাজা ম্যাগনাস তার প্রতিবেশীদের দুর্বলতার সুযোগ নিয়ে পূর্ব ডেনমার্কের প্রদেশগুলোর জন্য 6500 কেজি রৌপ্য বিনিময়ে জমি কিনেছিলেন, যার মধ্যে স্ক্যানিয়াও ছিল। 1336 সালের 21 জুলাই ম্যাগনাসকে স্টকহোমে নরওয়ে ও সুইডেনের রাজার মুকুট পরানো হয়। স্ক্যানিয়া করে 1360 সালে ড্যানিশ রাজা ভালোদেমার দ্বারা পুনরায় নির্বাচিত হন। মধ্যযুগের গোড়ার দিকে সুইডিশ রাজ্য নরল্যান্ড এবং ফিনল্যান্ডকে নিয়ন্ত্রণ করার জন্য প্রসারিত হয়েছিল। এই সম্প্রসারণটি রাশিয়ান রাষ্ট্রগুলির সাথে উত্তেজনা ছড়িয়ে দেয়, একটি উত্তেজনা যা সুইডিশ ইতিহাস জুড়ে অব্যাহত ছিল। সুইডেনে ব্ল্যাক ডেথ এবং অভ্যন্তরীণ শক্তি সংগ্রামের পর ডেনমার্কের রানী মার্গারেট প্রথম 1307 সালে সুইডিশ আভিজাত্যের অনুমোদনের সাথে কালমার ইউনিয়নে নর্ডিক দেশগুলিকে একত্রিত করেছিলেন। ষোড়শ শতাব্দীতে গুস্তাভ ভাষা একটি স্বাধীন সুইডেনের জন্য লড়াই করেছিলেন। কালমার ইউনিয়ন পুনরুদ্ধারের চেষ্টাকে চূর্ণ বিচূর্ণ করেছিলেন এবং আধুনিক সুইডেনের ভিত্তি স্থাপন করেছিলেন। একই সময়ে তিনি প্যাপসির সাথে সম্পর্ক ছিন্ন করেন এবং সুইডেনে লুথেরান চার্চ প্রতিষ্ঠা করেন। ষোড়শ শতাব্দীর গোড়ার দিকে ইউনিয়নের চূড়ান্ত বিচ্ছিন্নতা একদিকে নরওয়ে ও ডেনমার্ক এবং অন্যদিকে সুইডেনের মধ্যে দীর্ঘমেয়াদী প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আসে। ক্যাথলিক বিশপরা ড্যানিশ রাজা খ্রিস্টান দ্বিতীয়কে সমর্থন করেছিলেন, কিন্তু গুস্তাভাস ভাষা তাকে উৎখাত করেছিলেন এবং সুইডেন আবার স্বাধীন হয়ে ওঠে। গুস্তাভাস গির্জার ক্ষমতা খর্ব করার জন্য প্রোটেস্ট্যান্ট সংস্কার ব্যবহার করেছিলেন এবং 1523 সালে রাজা প্রথম গুস্তাভাস হিসাবে মুকুট করেছিলেন। 1527 সালে তিনি ভ্যাস্টেরিয়াসের রিক্সডেল গির্জার জমি বাজেয়াপ্ত করার জন্য প্ররোচিত করেছিলেন, যা কৃষিজমির 21% অন্তর্ভুক্ত ছিল। গুস্তাভাস লুথেরান সংস্কারকদের তার সুরক্ষার অধীনে নিয়ে গিয়েছিলেন এবং তার লোকদের বিশপ হিসাবে নিযুক্ত করেছিলেন। গুস্তাভাস তার ধর্মযাজক নীতি এবং কেন্দ্রীকরণের প্রচেষ্টার বিরুদ্ধে অভিজাত বিরোধিতা দমন করেছিলেন। 1538 এবং 1558 সালে কর সংস্কার সংঘটিত হয়, যার ফলে স্বাধীন কৃষকদের উপর একাধিক জটিল কর জেলা জুড়ে সরলীকৃত এবং প্রমিত করা হয়। প্রতি খামারে করের মূল্যায়নগুলি অর্থ প্রদানের ক্ষমতা প্রতিফলিত করার জন্য সমন্বয় করা হয়েছিল। ক্রাউন ট্যাক্স রাজস্ব বৃদ্ধি পেয়েছে, তবে আরো গুরুত্বপূর্ণভাবে নতুন সিস্টেমটি ন্যায্য এবং আরো গ্রহণযোগ্য বলে মনে করা হয়েছিল। 1535 সালে লুয়েবেকের সাথে একটি যুদ্ধের ফলে হ্যান্সিটিক ব্যবসায়ীদের বহিষ্কার করা হয়েছিল, যাদের পূর্বে বৈদেশিক বাণিজ্যের একচেটিয়া আধিপত্য ছিল। তার নিজস্ব ব্যবসায়ীদের দায়িত্বে থাকার সাথে সাথে সুইডেনের অর্থনৈতিক শক্তি দ্রুত বৃদ্ধি পায় এবং 1544 সালের মধ্যে গুস্তাভাস সুইডেনের সমস্ত কৃষিজমির 50% নিয়ন্ত্রণ করে। সুইডেন এখন ইউরোপে প্রথম আধুনিক সেনাবাহিনী তৈরি করেছে, যা একটি অত্যাধুনিক কর ব্যবস্থা এবং সরকারি আমলাতন্ত্র দ্বারা সমর্থিত। গুস্তাভাস সুইডিশ মুকুট বংশগত ঘোষণা করেন এবং ভাষার বাড়িটি সুইডেন এবং পোল্যান্ড শাসন করে। ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে রাজারা ক্রমবর্ধমান কর এবং সামরিক নিয়োগ দাবি করেছিলেন, প্রতিরক্ষার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন। যাই হোক, অর্থ এবং জনশক্তি আক্রমণাত্মক যুদ্ধের জন্য ব্যবহার করা হয়েছিল। প্রকৃতপক্ষে যখন 1655 থেকে 1660 সালে আগ্রাসনের সত্যিকারের হুমকি ছিল বলে মনে হয়েছিল, তখন রাজা চার্লস এক্স গুস্তাভ জনগণকে আরো বেশি কিছু দিতে এবং তাদের নিজস্ব প্রতিরক্ষা পরিচালনা করতে বলেছিলেন। অবশেষে একটি ভারসাম্য অর্জন করা হয়েছিল, যা একটি ভালো সরবরাহকৃত আক্রমণাত্মক পররাষ্ট্রনীতি সরবরাহ
করেছিল। সপ্তদশ শতাব্দীতে ডেনমার্ক, রাশিয়া এবং পোল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের পরে সুইডেন বাল্টিক অঞ্চলের সরাসরি নিয়ন্ত্রণ গ্রহণের মাধ্যমে একটি মহান শক্তি হিসাবে আবির্ভূত হয়েছিল, যা ইউরোপের শস্য, লোহা, তামা, কাঠ, টার, শণ এবং পশমের প্রধান উৎস ছিল। সুইডেন প্রথম 1561 সালে তার ঐতিহ্যবাহী প্রদেশগুলির বাইরে অঞ্চলে পা রেখেছিল, যখন এস্তোনিয়া লিভোনিয়ান যুদ্ধের সময় সুইডেনে ভাসালেজ বেছে নিয়েছিল, যদিও 1590 সালে সুইডেনকে ইংলিয়া এবং ক্যাক্সহোমকে রাশিয়ার কাছে হস্তান্তর করতে হয়েছিল এবং সিগিসমুন্ড সুইডিশ এস্তোনিয়াকে লিভোনিয়ার ডাচিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছিল। পরবর্তী বছরগুলিতে সুইডেন ধীরে ধীরে পূর্ব বাল্টিক অঞ্চলে প্রসারিত হয়েছিল, পোলিশ সুইডিশ যুদ্ধ এবং রুশ সুইডিশ ইংলিয়ান যুদ্ধের একটি সিরিজে। গুস্তাভাস অ্যাডলফাস ইংলিয়া এবং ক্যাক্সহোম এবং লিভোনিয়ার বেশিরভাগ অংশ পুনরায় দখল করেন। 30 বছরের যুদ্ধে সুইডেনের ভূমিকা ইউরোপের রাজনৈতিক ও ধর্মীয় ক্ষমতার ভারসাম্য নির্ধারণ করে। স্ট্রালসুন্ড এবং পোমেরানিয়ার ব্রিজহেডস থেকে সুইডিশ সেনাবাহিনী পবিত্র রোমান সাম্রাজ্যের দক্ষিণে অগ্রসর হয় এবং যুদ্ধের একটি সাইড থিয়েটারে ডেনমার্ক নরওয়ে থেকে বঞ্চিত করে ড্যানিশ এস্তোনিয়া, জাম্পল্যান্ড, গোটল্যান্ড, হ্যালল্যান্ড, হেরজেডালেন, ইডরি এবং শারেনে সাউন্ড বকেয়া থেকে অব্যাহতি পায় এবং ব্রেমেন ভার্ডেনের দাবি প্রতিষ্ঠা করে, যা ব্রামসেব্রোড চুক্তিতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় 1648 সালে। সুইডেন ওয়েস্টফালিয়ার শান্তির জন্য একটি গ্যারান্টার শক্তি হয়ে ওঠে, যা 30 বছরের যুদ্ধের সমাপ্তি ঘটায় এবং তাকে ব্রেমেন ভার্ডেন, উইসমার এবং সুইডিশ পোমেরিয়ানিয়ার অতিরিক্ত আধিপত্যের সাথে ছেড়ে দেয়। 1638 সাল থেকে সুইডেন উত্তর আমেরিকার ডেলাওয়ার নদীর তীরে নিউ সুইডেনের উপনিবেশও ধরে রেখেছিল। পরবর্তী শান্তির সময়কাল সুইডেনের চার্লস একাদশকে এই রাজ্যের সংস্কার ও স্থিতিশীল করার অনুমতি দেয়। তিনি 1680 এর মহান হ্রাস দ্বারা ক্রাউনের আর্থিক সংহত, অর্থ, বাণিজ্য, জাতীয় সামুদ্রিক ও স্থল অস্ত্র, বিচারক পদ্ধতি, গির্জা সরকার এবং শিক্ষায় আরও পরিবর্তন করা হয়েছিল। 1655 সালে দ্বিতীয় উত্তর যুদ্ধে সুইডেনের চার্লস এক্স গুস্তাভ পশ্চিম পোল্যান্ড লিথুয়ানিয়া আক্রমণ ও দখল করে নেন, যার পূর্ব অর্ধেক ইতিমধ্যে রাশিয়া দখল করে নিয়েছিল। দ্রুত সুইডিশ অগ্রগতি পোল্যান্ডে সুইডিশ জলপ্লাবন নামে পরিচিত হয়ে ওঠে। লিথুয়ানিয়ার গ্র্যান্ড ডাচি একটি সুইডিশ ফিফ হয়ে ওঠে। পোলিশ লিথুয়ানীয় নিয়মিত সেনাবাহিনী আত্মসমর্পণ করে এবং পোলিশ রাজা জন দ্বিতীয় ক্যাসিমির ভাষা হাবসবার্গে পালিয়ে যায়। জলপ্লাবন 5 বছর স্থায়ী হয়েছিল এবং পোল্যান্ড এবং লিথুয়ানিয়ার উপর একটি বড় প্রভাব ফেলেছিল। কিছু ঐতিহাসিকরা এই আক্রমণকে পোলিশ লিথুয়ানিয়ান কমনওয়েলথের পতনের সূচনা হিসাবে কৃতিত্ব দিয়েছিলেন। দেশটি ধ্বংস হয়ে গিয়েছিল, গুপ্তধন চুরি হয়েছিল এবং অপূরণীয় প্রাণহানি ঘটেছিল। সুইডেন সাউন্ডের ইস্টার্ন ব্যাংক অফ দ্য সাউন্ডের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল, যা রোস্কিল্ডের চুক্তিতে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছিল এবং অলিভা চুক্তিতে ইউরোপীয় মহান শক্তিগুলি দ্বারা তার দক্ষিণ পূর্ব আধিপত্যের স্বীকৃতি অর্জন করেছিল, কিন্তু সুইডেনকে বাল্টিকের দক্ষিণ উপকূলে আরও সম্প্রসারণ থেকে নিষিদ্ধ করা হয়েছিল। সুইডেন স্ক্যানিয়ান যুদ্ধ থেকে বেরিয়ে আসে, মূলত ফ্রান্স কারণে সুইডেনের শত্রুদের ফন্টেইনব্লাউ এবং সেন্ট জার্মেইনের চুক্তিতে বাধ্য করার কারণে। রাশিয়া, স্যাক্সনি পোল্যান্ড এবং ডেনমার্ক নরওয়ে 1700 সালে তাদের ক্ষমতা একত্রিত করে এবং সুইডিশ সাম্রাজ্যকে আক্রমণ করে, যদিও তরুণ সুইডিশ রাজা চার্লস আই গ্রেট নর্দার্ন ওয়ারের প্রারম্ভিক বছরগুলিতে দর্শনীয় বিজয় অর্জন করেছিলেন, বিশেষত নারভাগ যুদ্ধে রাশিয়ানদের বিরুদ্ধে অত্যাশ্চর্য সাফল্যে। মস্কো আক্রমণ এবং রাশিয়াকে শান্তিতে বাধ্য করার তার পরিকল্পনা খুব উচ্চাভিলাষী প্রমাণিত হয়েছিল। 1709 সালের জুনে পোলতাভার যুদ্ধে রাশিয়ানরা নির্ণায়কভাবে জয়লাভ করে এবং ক্লান্ত সুইডিশ সেনাবাহিনীর বেশিরভাগ অংশ দখল করে নেয়। চার্লস যায় এবং তার সেনাবাহিনীর অবশিষ্টাংশ সুইডেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং দক্ষিণে অটোমান অঞ্চলে পালিয়ে যায়, যেখানে তিনি 3 বছর ছিলেন। তিনি তার অভ্যর্থনা অতিরিক্ত করেছিলেন। উসমানীয় সাম্রাজ্য রাশিয়ার জার পিটার একের বিরুদ্ধে একটি নতুন যুদ্ধে তার সাথে যোগ না দেওয়া পর্যন্ত চলে যেতে অস্বীকার করেছিলেন। তিনি কনস্টান্টিনোপলে একটি শক্তিশালী রাজনৈতিক নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেছিলেন, যার মধ্যে এমনকি সুলতানের মাও অন্তর্ভুক্ত ছিলেন। চার্লসের অধ্যক্ষতায় কাজ করেছিল, কারণ পিটারের সেনাবাহিনীকে অটোমান সৈন্যরা নিয়ন্ত্রণ করেছিল। যাই হোক,
এই বিজয় অর্জনের তুর্কি ব্যর্থতা চার্লসকে ক্ষুব্ধ করে এবং সেই মুহূর্ত থেকে অটোমান প্রশাসনের সাথে তার সম্পর্কের অবনতি ঘটে। একই সময়ে তার সৈন্যদের আচরণ আরো খারাপ হয়ে যায় এবং বিপর্যয়কর হয়ে ওঠে। শৃঙ্খলার অভাব এবং স্থানীয়দের প্রতি অবজ্ঞা শীঘ্রই মোল্ডাভিয়ায় একটি অসহনীয় পরিস্থিতি তৈরি করেছিল। সুইডিশ সৈন্যরা খারাপ আচরণ করে, ধ্বংস করে, চুরি করে, ধর্ষণ করে এবং হত্যা করে। এদিকে উত্তরে ফিরে সুইডেন তার শত্রুদের দ্বারা আক্রমণ করা হয়েছিল। চার্লস 1714 সালে দেশে ফিরে আসেন। তার হারিয়ে যাওয়া সাম্রাজ্য এবং দরিদ্র মাতৃভূমি পুনরুদ্ধার করতে খুব দেরি হয়ে যায়। তিনি 1718 সালে মারা যান। পরবর্তী শান্তি চুক্তিতে মিত্র শক্তিগুলি রাশিয়া এবং গ্রেট ব্রিটেন হ্যানোভারের সাথে যোগ দেয়, সুইডেনের একটি মহান শক্তি হিসাবে রাজত্বের অবসান ঘটায়। উত্তরে এখন রাশিয়ার আধিপত্য রয়েছে। যুদ্ধক্লান্ত রিক্সদাগ নতুন ক্ষমতা দাবি করে এবং একটি সাংবিধানিক রাজতন্ত্রের মুকুট হ্রাস করে। রিক্সডার দ্বারা নিয়ন্ত্রিত একটি বেসামরিক সরকার দ্বারা পরিচালিত ক্ষমতার সঙ্গে একটি নতুন স্বাধীনতার যুগ খোলা হয়েছিল এবং অর্থনীতি পুনরায় নির্মিত হয়েছিল। ব্রিটেনের লোহা এবং কাঠের বৃহৎ রপ্তানি দ্বারা সমর্থিত রিক্সডাগ একটি সক্রিয় সংসদে বিকশিত হয়। এই ঐতিহ্য 19 শতাব্দীতেও অব্যাহত ছিল, যা একটি আধুনিক গণতন্ত্রের দিকে উত্তরণের ভিত্তি স্থাপন করেছিল। দ্বাদশ চার্লসের রাজত্ব ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। ঐতিহাসিকরা বিস্মিত হয়েছেন যে কেন এই সামরিক প্রতিভা সুইডেনকে অতিক্রম করেছে এবং ব্যাপকভাবে দুর্বল করেছে। যদিও 19 শতাব্দীর গোড়ার দিকে বেশিরভাগ ঐতিহাসিকরা যোদ্ধা রাজার উপর অত্যধিক প্রশংসা করার জন্য ভলতেয়ারের নেতৃত্ব অনুসরণ করার চেষ্টা করেছিলেন, অন্যরা তাকে ধর্মান্ধ, একজন বুলি এবং রক্তপিপাসু যুদ্ধবাজ হিসাবে সমালোচনা করেছেন। আরও ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি একজন অত্যন্ত দক্ষ সামরিক শাসকের পরামর্শ দেয়, যার অত্যধিক ভিন্ন বিশেষত্বগুলি তাকে ভালোভাবে পরিবেশন করেছে বলে মনে হয়েছিল, কিন্তু যিনি বিদেশি দুঃসাহসিক কাজের সন্ধানে সুইডেনে তার ঘাঁটিকে অবহেলা করেছিলেন। সুইডেনের হ্রাসপ্রাপ্ত শক্তির সীমা শিখতে ধীরে ধীরে অভিজাতদের একটি দল, যারা নিজেদেরকে হ্যাটস বলে অভিহিত করে, রাশিয়ার উপর প্রতিশোধ নেওয়ার স্বপ্ন দেখেছিল এবং 1739 থেকে 1765 সাল পর্যন্ত দেশটি শাসন করেছিল। তারা 1741, 1757, 1788 এবং 1809 সালের যুদ্ধে জড়িত ছিল। প্রতিটি সুইডিশ পরাজয়ের পরে রাশিয়ান প্রভাব বাড়ার সাথে সাথে কম বেশি বিপর্যয়কর ফলাফল ছিল। সুইডেন কলা, স্থাপত্য, বিজ্ঞান এবং শেখার ক্ষেত্রে দিনের এনলাইটেনমেন্ট সংস্কৃতিতে যোগ দেয়। 1766 সালে একটি নতুন আইন প্রথমবারের মতো সংবাদপত্রের স্বাধীনতার নীতি প্রতিষ্ঠা করে, যা রাজনৈতিক মতামতের স্বাধীনতার দিকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। একাডেমি অফ সায়েন্স 1739 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1753 সালে একাডেমি অফ লেটার্স, ইতিহাস এবং পুরাকীর্তিগুলি প্রতিষ্ঠিত হয়। অসামান্য সাংস্কৃতিক নেতা ছিলেন কার্ল লিনিয়াস, যার জীববিজ্ঞান এবং নৃতাত্ত্বিক কাজ ইউরোপীয় বিজ্ঞানের উপর একটি বড় প্রভাব ফেলেছিল। সংসদীয় আধিপত্যের অর্ধ শতাব্দী পরে রাজতন্ত্র থেকে প্রতিক্রিয়া এসেছিল। রাজা তৃতীয় গুস্তাভ 1771 সালে সিংহাসনে অধিষ্ঠিত হন এবং 1772 সালে ফরাসি সহায়তায় একটি অভ্যুত্থানের নেতৃত্ব দেন, যা তাকে আলোকিত স্বৈরাচারী হিসেবে প্রতিষ্ঠিত করে, যিনি ইচ্ছামতো শাসন করেছিলেন। স্বাধীনতার যুগ ও দলীয় রাজনীতি শেষ হয়ে গেছে। অশিক্ষিত এবং সুশিক্ষিত, তিনি শিল্প ও সঙ্গীতের পৃষ্ঠপোষক হয়ে ওঠেন। তার আদেশগুলি আমলাতন্ত্রকে সংস্কার করে, মুদ্রাটি মেরামত করে, বাণিজ্য প্রসারিত করে এবং প্রতিরক্ষা উন্নত করে। জনসংখ্যা 20 লক্ষে পৌঁছেছিল এবং দেশটি সমৃদ্ধ ছিল। যদিও ব্যাপক মদ্যপান একটি ক্রমবর্ধমান সামাজিক সমস্যা ছিল, গুস্তাভ তৃতীয় আভিজাত্যকে দুর্বল করে দেয় এবং অসংখ্য বড় সামাজিক সংস্কারের প্রচার করে। তিনি অনুভব করেছিলেন যে সুইডিশ রাজতন্ত্র আভিজাত্যের বিরুদ্ধে সদ্য উদীয়মান মধ্যবিত্ত শ্রেণীর সাথে জোট অর্জনের মাধ্যমে বেঁচে থাকতে পারে এবং বিকশিত হতে পারে। তিনি ব্যক্তিগতভাবে ফরাসি বিপ্লবকে অপছন্দ করতেন, কিন্তু মধ্যবিত্তদের মধ্যে তার হাতকে শক্তিশালী করার জন্য অতিরিক্ত সামন্ত বিরোধী সংস্কারের প্রচার করার সিদ্ধান্ত নিয়েছিলেন। গুস্তাভ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার পরে এবং খারাপ কাজ করার পরে তিনি
তিনি অভিজাতদের ষড়যন্ত্রের দ্বারা নিহত হন, যারা ক্ষুব্ধ ছিলেন যে তিনি কৃষকদের সুবিধার জন্য তাদের সুবিধাগুলি সীমাবদ্ধ করার চেষ্টা করেছিলেন। উত্তরাধিকারী রাজা চতুর্থ গুস্তাভ অধীনে সুইডেন নেপোলিয়নের বিরুদ্ধে বিভিন্ন জোটে যোগ দেয়, কিন্তু খারাপভাবে পরাজিত হয় এবং তার বেশিরভাগ অঞ্চল, বিশেষ করে ফিনল্যান্ড এবং পোমেরানিয়া হারায়। রাজাকে সেনাবাহিনী দ্বারা উৎখাত করা হয়েছিল, যা 1810 সালে নেপোলিয়নের একজন মার্শাল জিন বার্নারডকে উত্তরাধিকারী হিসাবে আনার সিদ্ধান্ত নিয়েছিল। সুইডেন উপনিবেশিক আমেরিকাতে নিউ সুইডেন এবং বর্তমান ঘানায় সুইডিশ গোল্ড কোস্ট সহ বিদেশি উপনিবেশগুলির সাথে সংক্ষিপ্তভাবে পরীক্ষা নিরীক্ষা করেছিল, যা 1630 এর দশকে শুরু হয়েছিল। সুইডেন 1784 সালে ফ্রান্সের কাছ থেকে সেন্ট বার্থেলোমির ছোট্ট ক্যারিবীয় দ্বীপটি কিনে নেয়। তারপর 1878 সালে এটি বিক্রি করে দেয়। 1847 সালে সুইডিশ সরকার কর্তৃক মুক্ত না হওয়া পর্যন্ত জনগণ কৃতদাসদের অন্তর্ভুক্ত করেছিল। 1570 থেকে 1800 সালের মধ্যে সুইডেন শহুরে সম্প্রসারণের দুটি সময়কালের অভিজ্ঞতা লাভ করে, সি 1580 থেকে 1690 এবং 18 শতকের মাঝামাঝি সময়ে। 1690 এর দশক থেকে প্রায় 1720 সাল পর্যন্ত আপেক্ষিক স্থবিরতা দ্বারা পৃথক, প্রাথমিক পর্যায়ে আরও সক্রিয় ছিল। স্টকহোমে শহুরে বাসিন্দাদের শতাংশ বৃদ্ধি সহ অন্যান্য ইউরোপীয় রাজধানী এবং বন্দর শহরগুলিতে শহুরে জনসংখ্যা বৃদ্ধির সাথে তুলনীয় একটি প্যাটার্ন, পাশাপাশি বেশ কয়েকটি ছোট নতুন শহরের ভিত্তি, বাল্টিক থেকে উত্তর আটলান্টিক পর্যন্ত সুইডিশ বাণিজ্য নিদর্শনগুলির পরিবর্তনের প্রতিক্রিয়ায় 1750 সালের দিকে শহুরে বৃদ্ধির দ্বিতীয় সময়কাল শুরু হয়েছিল। এটি উত্তর ও পশ্চিমের ছোট শহরগুলিতে ক্রমবর্ধমান জনসংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়েছিল। 1808 সালের ফেব্রুয়ারি থেকে 1809 সালের সেপ্টেম্বর পর্যন্ত চলা যুদ্ধে ফিনল্যান্ড রাশিয়ার কাছে হেরে যায়। শান্তি চুক্তির ফলে ফিনল্যান্ড একটি গ্র্যান্ড ডাচি হয়ে ওঠে এবং এইভাবে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার জার দ্বারা শাসিত হয়, যদিও এটি কঠোরভাবে রাশিয়ার অংশ ছিল না। 1809 সালে সুইডিশ অভ্যুত্থানের পর ইংল্যান্ড থেকে মানবিক সহায়তা সুইডেনকে আরও নেপোলিয়ন বান্ধব নীতি গ্রহণ থেকে বিরত রাখতে সফল হয়নি। 1810 সালে ফরাসি মার্শাল জো ব্যাপটিস্ট বার্নাডট, নেপোলিয়নের অন্যতম শীর্ষ জেনারেল, সুইডেনের চার্লস চতুর্দশ জন হিসাবে নির্বাচিত হন। তার একটি জ্যাকোবিন পটভূমি ছিল এবং বিপ্লবী নীতিগুলিতে ভালোভাবে ভিত্তিযুক্ত ছিল, তবে সুইডেনকে নেপোলিয়নের বিরোধিতাকারী জোটে রেখেছিল। 1813 সালে তার বাহিনী নেপোলিয়নের বিরুদ্ধে মিত্রদের সাথে যোগ দেয় এবং বর্ণভেদে ড্যানিশদের পরাজিত করে। কিয়েল রো চুক্তিতে ডেনমার্ক নরওয়ের মূল ভূখণ্ডকে সুইডিশ রাজার কাছে হস্তান্তর করে। তবে নরওয়ে তার স্বাধীনতা ঘোষণা করে, একটি সংবিধান গ্রহণ করে এবং একটি নতুন রাজা বেছে নেয়। সুইডেন শেষ যুদ্ধে কিয়েল চুক্তির শর্তাবলী কার্যকর করার জন্য নরওয়ে আক্রমণ করেছিল। সংক্ষিপ্ত লড়াইয়ের পর শান্তি দুটি রাষ্ট্রের মধ্যে একটি ব্যক্তিগত ইউনিয়ন প্রতিষ্ঠা করে। যদিও তারা একই রাজার ভাগীদার ছিল, নরওয়ে মূলত সুইডেন থেকে স্বাধীন ছিল। তবে সুইডেন নিয়ন্ত্রিত বৈদেশিক বিষয়গুলি ব্যতীত রাজার শাসন ভালোভাবে গ্রহণ করা হয়নি এবং যখন সুইডেন নরওয়েকে তার নিজস্ব কূটনীতিকদের অনুমতি দিতে অস্বীকার করে, তখন নরওয়ে 1905 সালে সুইডেনের রাজাকে প্রত্যাখ্যান করে এবং তার নিজস্ব রাজা নির্বাচন করে। চতুর্দশ চার্লসের শাসনামলে শিল্প বিপ্লবের প্রথম পর্যায়ে সুইডেনে পৌঁছেছিল। এই প্রথম টেক অফ গ্রামীণ ফোর্জ টেক্সটাইল প্রোটো শিল্প এবং সমেজ উপর প্রতিষ্ঠিত হয়। চতুর্দশ চার্লসের জনপ্রিয়তা 1830 এর দশকে কিছু সময়ের জন্য হ্রাস পায়। 1838 সালে সাংবাদিক ম্যাগনাস জ্যাকব ক্রুসেনস্টল্পের লিসে ম্যাজেস্ট দোষী সাব্যস্ত হওয়ার পরে রাবুলিস্ট দাঙ্গায় শেষ হয় এবং কেউ কেউ তার পদত্যাগের আহ্বান জানায়। 19বিংশ শতাব্দীতে একটি উদার বিরোধী প্রেসের উত্থান, মুক্ত উদ্যোগের পক্ষে বাণিজ্য ও উৎপাদনে গিল্ডের একচেটিয়া আধিপত্যের বিলুপ্তি, কর ও ভোটিং সংস্কারের প্রবর্তন, একটি জাতীয় সামরিক সেবা প্রতিষ্ঠা এবং তিনটি প্রধান পার্টি গ্রুপের ভোটারদের বৃদ্ধি দ্বারা চিহ্নিত করা হয়েছিল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, লিবারেল পার্টি এবং কনজারভেটিভ পার্টি। সুইডেন অনেকটা একই সময়ে জাপানের মতো 1860 থেকে 1910 এর দশকের মধ্যে একটি স্থবির গ্রামীণ সমাজ থেকে একটি প্রাণবন্ত শিল্প সমাজে রূপান্তরিত হয়েছিল। কৃষি অর্থনীতি ধীরে ধীরে একটি সাম্প্রদায়িক গ্রাম থেকে আরও দক্ষ বেসরকারি খামার ভিত্তিক কৃষিতে স্থানান্তরিত হয়।
খামারে ম্যানুয়াল শ্রমের প্রয়োজন কম ছিল, তাই অনেকে শহরে গিয়েছিল এবং 1850 থেকে 1890 সালের মধ্যে 1 মিলিয়ন সুইডিশ মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিল। অনেকে ফিরে আসেন এবং আমেরিকান শিল্পের উচ্চতর উৎপাদনশীলতার কথা নিয়ে আসেন। এই উদ্দীপক দ্রুত আধুনিকীকরণ। 1873 সালে সুইডেন ও ডেনমার্ক স্ক্যান্ডিনেভিয়ান মনিটারি ইউনিয়ন গঠন করে। 19 শতকের শেষের দিকে একটি বিরোধী প্রেসের উত্থান। কারিগরদের উপর গিল্ডের একচেটিয়া আধিপত্যর বিলোপ এবং করের সংস্কার দেখা যায়। যুবকদের জন্য 2 বছরের সামরিক সেবা বাধ্যতামূলক করা হয়েছিল। যদিও সেখানে কোনো যুদ্ধ ছিল না। সুইডেনের মৃত্যুর হার ক্রমাগত হ্রাস 1810 সালের দিকে শুরু হয়। কর্মক্ষম বয়সের পুরুষ ও মহিলাদের জন্য মৃত্যুর হার ভিন্ন হয়ে যায়, তবে শতাব্দীর প্রথমার্ধে অতিরিক্ত পুরুষ মৃত্যুর হার বৃদ্ধি পায়। 1800 সালের আগে শিশু ও শিশুর মৃত্যুর হার খুব বেশি ছিল, 1 থেকে 4 বছর বয়সী শিশু এবং শিশুদের মধ্যে। বুতি বসন্ত 1770 থেকে 1780 এর দশকে মৃত্যুর কারণ হিসাবে শীর্ষে ছিল এবং পরে হ্রাস পেয়েছিল। অন্যান্য বায়ু, খাদ্য এবং জলবাহিত রোগের কারণে এই সময়ের মধ্যে মৃত্যুর হারও শীর্ষে ছিল, তবে 19 শতকের গোড়ার দিকে এগুলিও হ্রাস পেয়েছিল। এই সময়ের মধ্যে বেশ কয়েকটি রোগের পতন আরও অনুকূল পরিবেশ তৈরি করেছিল, যা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং নাটকীয়ভাবে শিশু মৃত্যুর হার হ্রাস করে। 1880 সালে সুইডিশ স্কুলগুলিতে বাধ্যতামূলক জিমন্যাস্টিক্সের প্রবর্তন আংশিকভাবে রেনেসাঁ মানবতাবাদ থেকে শুরু করে আলোকিতকরণ পর্যন্ত একটি দীর্ঘ ঐতিহ্যের উপর নির্ভর করে। শারীরিক ও বুদ্ধিবৃত্তিক প্রশিক্ষণের গুরুত্ব আরও তাৎক্ষণিকভাবে শারীরিক শৃঙ্খলার একটি বৈজ্ঞানিকভাবে শক্তিশালী ফর্ম হিসাবে জিমন্যাস্টিক্সের প্রচারটি নিয়োগের প্রবর্তনের সাথে মিলিত হয়েছিল, যা রাষ্ট্রকে নাগরিক সৈন্যদের ভূমিকার জন্য শিশুদের শারীরিক ও মানসিকভাবে শিক্ষিত করার জন্য একটি শক্তিশালী আগ্রহ দিয়েছিল। সুইডেনে স্কিইং একটি প্রধান বিনোদন এবং এর মতাদর্শী, কার্যকরী, পরিবেশগত এবং সামাজিক প্রভাব সুইডিশ জাতীয়তাবাদ এবং চেতনার উপর দুর্দান্ত হয়েছে। সুইডিশরা স্কিইংকে ধার্মিক, পুরুষতান্ত্রিক, বীরত্বপূর্ণ, প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং দেশের সংস্কৃতির অংশ হিসাবে বিবেচনা করেছিল। শক্তিশালী জাতীয় অনুভূতি সম্পর্কে ক্রমবর্ধমান সচেতনতা এবং প্রাকৃতিক সম্পদের প্রশংসার ফলে 1892 সালে সুইডিশ স্কি অ্যাসোসিয়েশন গঠন করা হয়, যাতে প্রকৃতি, অবসর এবং জাতীয়তাবাদকে একত্রিত করা যায়। সংস্থাটি দেশপ্রেমী, সামরিকবাদী, বীরত্বপূর্ণ এবং পরিবেশগত সুইডিশ ঐতিহ্যের উপর তার প্রচেষ্টার উপর দৃষ্টি নিবদ্ধ করে, কারণ তারা স্কি স্পোর্টস এবং বহিরঙ্গন জীবনের সাথে সম্পর্কিত একটি বৃহত্তর ভোটাধিকারের সাথে। জাতি 3টি প্রধান পার্টি গ্রুপ, সোশ্যাল ডেমোক্রেট, লিবারেল এবং কনজারভেটিভের উত্থান দেখেছিল। দলগুলি ভোটাধিকারের আরও সম্প্রসারণ নিয়ে বিতর্ক করেছিল। উদারপন্থী পার্টি মধ্যবিত্ত শ্রেণীর উপর ভিত্তি করে। 1907 সালে স্থানীয় ভোটাধিকারের জন্য একটি কর্মসূচি পেশ করে, যা পরে রিকশার আগে গৃহীত হয়। লিবারেলদের অধিকাংশই একজন মানুষ ভোট দেওয়ার আগে কিছু সম্পত্তির মালিকানার প্রয়োজন হতে চেয়েছিল, যখন সোশ্যাল ডেমোক্রেটরা সম্পত্তির সীমাবদ্ধতা ছাড়াই সম্পূর্ণ পুরুষ ভোটাধিকারের আহ্বান জানিয়েছিল। রিক্সডার এক দ্বিতীয় চেম্বারের শক্তিশালী কৃষক প্রতিনিধিত্ব একটি রক্ষণশীল দৃষ্টিভঙ্গি বজায় রাখে, কিন্তু 1900 সালের পরে তাদের পতন ধীরে ধীরে পূর্ণ ভোটাধিকারের বিরোধিতার অবসান ঘটায়। ধর্ম একটি প্রধান ভূমিকা বজায় রেখেছিল, কিন্তু পাবলিক স্কুল ধর্মীয় শিক্ষা লুথেরান ক্যাটেকিজমের ড্রিল থেকে বাইবেলের নৈতিক গবেষণায় পরিবর্তিত হয়েছিল। সুইডেন প্রথম বিশ্বযুদ্ধে নিরপেক্ষ ছিল, যদিও সুইডিশ সরকার সংঘাতের সময় বিভিন্ন সময়ে উভয় পক্ষের প্রতি সহানুভূতিশীল ছিল, এমনকি জার্মানদের সাথে যৌথভাবে অনেক দ্বীপপুঞ্জ অল্প সময়ের জন্য দখল করেছিল। প্রথমে সুইডিশ সরকার কেন্দ্রীয় শক্তিগুলির পক্ষে তাদের নিরপেক্ষ অবস্থান পরিবর্তন করার সম্ভাবনার সাথে ফ্লার্ট করেছিল এবং বাল্টিকের মধ্যে প্রবেশ করতে ইচ্ছুক মিত্র যুদ্ধজাহাজগুলির সাথে তাদের বন্ধ করার জন্য ওরেসুন্ড স্ট্রেইটগুলি খনন সহ তাদের ছাড় দিয়েছিল। পরে সুইডিশ মিত্রশক্তির সাথে বাণিজ্যের অনুমতি দেয় এবং কেন্দ্রীয় শক্তিগুলির সাথে বাণিজ্য সীমিত করার জন্য চুক্তি স্বাক্ষর করে। যদিও এটি হাজলমার হাম্মারস্কোল্ড সরকারের পতন ঘটায়, প্রথম বিশ্বযুদ্ধ এবং 1920 এর দশকে সুইডিশ ইস্পাত, বল বিয়ারিং, কাঠের সজ্জা এবং ম্যাচগুলির জন্য ইউরোপীয় চাহিদা পূরণের জন্য এর শিল্পগুলি প্রসারিত হয়েছিল।
যুদ্ধোত্তর সমৃদ্ধি আধুনিক সুইডেনের সামাজিক কল্যাণ নীতির বৈশিষ্ট্যের ভিত্তি প্রদান করে। সুইডেন সামাজিক গণতন্ত্রের একটি সফল মডেল তৈরি করেছিল, কারণ সুইডিশ গণতন্ত্রের প্রাথমিক বিকাশের সময় সুইডেনের শ্রমিক, নেতা, রাজনীতিবিদ এবং শ্রেণীগুলি যেভাবে সহযোগিতা করেছিল তার অনন্য উপায়। সুইডেনের সমাজতান্ত্রিক নেতারা ব্যাপক ভিত্তিক জনসমর্থনের সাথে একটি মধ্যপন্থী সংস্কারবাদী রাজনৈতিক পথ বেছে নিয়েছিলেন। এটি সুইডেনকে গুরুতর চরমপন্থী চ্যালেঞ্জ এবং রাজনৈতিক ও শ্রেণী বিভাজন এড়াতে সহায়তা করেছিল, যা 1911 সালের পরে সামাজিক গণতান্ত্রিক ব্যবস্থা বিকাশের চেষ্টাকারী অনেক ইউরোপীয় দেশগুলিকে জর্জরিত করেছিল। শিল্পায়নের চ্যালেঞ্জ এবং সুইডিশ সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোর উপরে প্রভাবের সাথে প্রাথমিক, সহযোগিতামূলক এবং কার্যকরভাবে মোকাবিলা করে। সুইডিশ সোশ্যাল ডেমোক্রেটরা বিশ্বের সবচেয়ে সফল সামাজিক গণতান্ত্রিক ব্যবস্থাগুলির মধ্যে একটি তৈরি করতে সক্ষম হয়েছিল, যার মধ্যে কল্যাণ রাষ্ট্র এবং নাগরিক স্বাধীনতার ব্যাপক সুরক্ষা উভয়ই অন্তর্ভুক্ত ছিল। 1932 সালে যখন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ক্ষমতায় আসে, তখন এর নেতারা একটি নতুন রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া চালু করেন, যা পরে সুইডিশ মডেল বা ফোকহেমনেট নামে পরিচিত হয়ে ওঠে। দলটি একটি কেন্দ্রীয় ভূমিকা গ্রহণ করেছিল, তবে যতদূর সম্ভব পারস্পরিক বোঝাপড়া এবং আপোষের উপর ভিত্তি করে তার নীতি নির্ধারণের চেষ্টা করেছিল। বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী সর্বদা সরকারি কমিটির সাথে জড়িত ছিল, যা সরকারি সিদ্ধান্তের আগে ছিল। 1930-এর দশকে পররাষ্ট্রনীতির উদ্বেগগুলি সোভিয়েত ও জার্মান সম্প্রসারণবাদকে কেন্দ্র করে, যা নর্ডিক প্রতিরক্ষা সহযোগিতার ব্যর্থ প্রচেষ্টা অনুসরণ করে। সুইডেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সশস্ত্র নিরপেক্ষতার নীতি অনুসরণ করেছিল। যদিও হাজার হাজার সুইডিশ স্বেচ্ছাসেবক সোভিয়েতদের বিরুদ্ধে ফিনল্যান্ডের সাথে শীতকালীন যুদ্ধে লড়াই করেছিল, সুইডেন জার্মান সৈন্যদের নরওয়েতে দখলদারিত্বের দায়িত্ব থেকে তার অঞ্চলের মধ্য দিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল এবং নাৎসি শাসনকে ইস্পাত এবং বল বিয়ারিং সরবরাহ করেছিল। যুদ্ধের পর কয়েক দশক ধরে প্রভাবশালী ইতিহাস রচনা হোলোক্সকে উপেক্ষা করে এবং এটি ছোট রাষ্ট্র বাস্তববাদী যুক্তিটি ব্যবহার করে। এতে বলা হয় যে জার্মানির সাথে নিরপেক্ষতা এবং সহযোগিতা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ছিল, কারণ জার্মানি অনেক বেশি শক্তিশালী ছিল। ছাড়গুলি সীমিত ছিল এবং কেবল তখনই তৈরি করা হয়েছিল যখন হুমকিটি খুব বড় ছিল। নিরপেক্ষতা বাঁকানো ছিল কিন্তু ভাঙ্গা ছিল না। জাতীয় ঐক্য ছিল সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, এবং যাই হোক না কেন সুইডেনের জার্মানির সাথে বাণিজ্য করার নিরপেক্ষ অধিকার ছিল। জার্মানির সুইডিশ লোহা দরকার ছিল এবং সুইডেনের কোনো লাভ ছিল না এবং আক্রমণ থেকে অনেক কিছু হারানোর ছিল। জাতিটি একটি জাতীয় ঐক্য সরকার দ্বারা পরিচালিত হয়েছিল, যার মধ্যে কমিউনিস্ট পার্টি ব্যতীত রিক্সডাগের সমস্ত প্রধান দল অন্তর্ভুক্ত ছিল। এর প্রধান নেতাদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী পার আলবিং হ্যানসন, রাজা গুস্তাভ পঞ্চম এবং পররাষ্ট্রমন্ত্রী ক্রিশ্চিয়ান গুন্থার। হোলোক্সটের মুখোমুখি ইহুদিদের মানবিক সহায়তা ছিল সুইডিশ কূটনীতিক রাউল ওয়ালেনবার্গের মিশন। 1944 সালে হাঙ্গেরিতে সুইডিশ প্রতিনিধি দলের সচিব হিসাবে ইহুদি হোলোকস্টের সময় ইউরোপের ইহুদিদের জন্য মানবিক ত্রাণ সমন্বয় করার জন্য তিনি 1944 সালের শেষের দিকে নাৎসি অধিকৃত হাঙ্গেরিতে হাজার হাজার ইহুদিকে উদ্ধার করতে সহায়তা করেছিলেন। 1945 সালের জানুয়ারিতে তিনি নিখোঁজ হন এবং সম্ভবত 1947 সালে সোভিয়েত কারাগারে মারা যান। সুইডেন ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম অংশগ্রহণকারীদের মধ্যে একটি যারা জাতিসংঘে যোগ দেয়। এছাড়াও দেশটি জোট থেকে দূরে থাকার চেষ্টা করেছিল এবং পুরো স্নায়ুযুদ্ধের সময় আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ ছিল, কখনো ন্যাটোতে যোগ দেয়নি। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি 44 বছর সরকার পরিচালনা করে। তারা 1950 এবং 1960 এর দশকের বেশিরভাগ সময় সুইডিশ কল্যাণ রাষ্ট্র ফোকহেমনেট নির্মাণে ব্যয় করেছিল। সুইডেনের শিল্প যুদ্ধের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়নি এবং এটি 1945 সালের পরবর্তী দশকগুলিতে উত্তর ইউরোপকে পুনরায় গড়ে তুলতে সহায়তা করার মতো অবস্থায় ছিল। এর ফলে যুদ্ধোত্তর যুগে একটি অর্থনৈতিক উত্থান ঘটে যা কল্যাণ ব্যবস্থাকে সম্ভাব্য করে তোলে। যাই হোক, 1970 এর দশকে পশ্চিম ইউরোপের বাকি অর্থনীতিগুলি সমৃদ্ধ এবং দ্রুত বর্ধনশীল ছিল। যখন সুইডিশ অর্থনীতি স্থবির হয়ে পড়েছিল, অনেক অর্থনীতিবিদের বিশাল করের অর্থায়নে পরিচালিত পাবলিক সেক্টরকে দোষারোপ করেছেন। 1976 সালে সোশ্যাল ডেমোক্রেটরা সংখ্যাগরিষ্ঠতা হারায়।
1976 সালের সংসদ নির্বাচন একটি উদার ডানপন্থী জোটকে ক্ষমতায় নিয়ে আসে। পরবর্তী 6 বছরে 4টি সরকার শাসন করে এবং পতিত হয়, যা 1976 সালে বিজয়ী সমস্ত বা কিছু দল দ্বারা গঠিত হয়। এই বছরগুলিতে চতুর্থ উদার সরকার সোশ্যাল ডেমোক্রেট এবং ট্রেড ইউনিয়ন এবং মডারেট পার্টি দ্বারা আগুনের কবলে পড়ে। 1982 সালে সোশ্যাল ডেমোক্রেটরা ক্ষমতা ফিরে পায়। স্নায়ুযুদ্ধের সময় সুইডেন দ্বৈত দৃষ্টিভঙ্গি বজায় রেখেছিল। প্রকাশ্যে কঠোর নিরপেক্ষতা নীতি জোরপূর্বক বজায় রাখা হয়েছিল, তবে মার্কিন যুক্তরাষ্ট্র, নরওয়ে, ডেনমার্ক, পশ্চিম জার্মানি এবং অন্যান্য ন্যাটো দেশগুলির সাথে অনানুষ্ঠানিকভাবে শক্তিশালী সম্পর্ক রাখা হয়েছিল। সুইডিশরা আশা করেছিলেন যে সুইডেনে সোভিয়েত হামলার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র প্রচলিত এবং পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। উভচর আগ্রাসনের বিরুদ্ধে রক্ষা করার একটি শক্তিশালী ক্ষমতা বজায় রাখা হয়েছিল। সুইডিশ নির্মিত যুদ্ধ বিমানের সাথে সম্পূর্ণ, তবে কোনো দীর্ঘমেয়াদী বোমা বর্ষণের ক্ষমতা ছিল না। 1960 এর দশকের গোড়ার দিকে মিড রেঞ্জ পোলারিস এক পারমাণবিক ক্ষেপণাস্ত্রে সজ্জিত মার্কিন পারমাণবিক সাবমেরিনগুলি সুইডিশ পশ্চিম উপকূল থেকে খুব বেশি দূরে মোতায়েন করা হয়েছিল। পরিসর এবং নিরাপত্তা বিবেচনার কারণে এটি একটি ভালো এলাকা তৈরি করা হয়েছে, যা থেকে মস্কোতে প্রতিশোধমূলক পারমাণবিক হামলা চালানো যায়। মার্কিন যুক্তরাষ্ট্র গোপনে সুইডেনকে একটি সামরিক নিরাপত্তা গ্যারান্টি সরবরাহ করেছিল। সোভিয়েত আগ্রাসনের ক্ষেত্রে সুইডেনের সহায়তায় সামরিক বাহিনী সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছিল। সামরিক সহযোগিতার অংশ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র সাব-37 ভিগেনের উন্নয়নে অনেক সহায়তা প্রদান করেছিল, কারণ একটি শক্তিশালী সুইডিশ বিমান বাহিনীকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এলাকায় সোভিয়েত অ্যান্টি সাবমেরিন বিমানকে অপারেটিং থেকে বিরত রাখার জন্য প্রয়োজনীয় বলে মনে করা হয়েছিল। পরিবর্তে রয়্যাল ইনস্টিটিউট অফ টেকনোলজির সুইডিশ বিজ্ঞানীরা পোলারিস ক্ষেপণাস্ত্রগুলির লক্ষ্যযুক্ত কর্মক্ষমতা বাড়ানোর জন্য যথেষ্ট অবদান রেখেছিলেন। 1986 সালের 28 ফেব্রুয়ারি সোশ্যাল ডেমোক্রেটিক দলের নেতা প্রধানমন্ত্রী ওলফ পামকে হত্যা করা হয়। খুনিকে কখনো খুঁজে পাওয়া যায়নি। হতবাক সুইডিশরা উদ্বিগ্ন ছিল যে জাতি তার নির্দোষতা হারিয়েছে কিনা। 1995 সালে স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার কয়েক বছর পরে সুইডেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয়ে ওঠে এবং পুরানো শব্দটি নিরপেক্ষতার নীতি ব্যবহারের বাইরে চলে যায়। 2003 সালে অনুষ্ঠিত একটি গণভোটে সংখ্যাগরিষ্ঠরা ইউরোপে দেশের সরকারি মুদ্রা হিসাবে গ্রহণ না করার পক্ষে ভোট দেয়। গণভোটের ঠিক আগে পররাষ্ট্রমন্ত্রী আন্না লিন্ডকে হত্যা করা হয়। 1980 এর দশকে সুইডেন পুঁজিবাদের তার মডেল এবং একটি উদার কল্যাণ রাষ্ট্র সংরক্ষণের চেষ্টা করেছিল, যা এটি একটি ব্রিজিং নীতি নামে অভিহিত করেছিল। 1990 এর দশকে অনিচ্ছাকৃত পরিণতি ঘটে। উচ্চ বেকারত্ব এবং বেশ কয়েকটি ব্যাংক ও কোম্পানি দেউলিয়া হয়ে যাওয়ার সাথে সাথে একটি অর্থনৈতিক সংকট ছিল। উচ্চ মুদ্রাস্ফীতির পাশাপাশি অতিরিক্ত উত্তপ্ত রিয়েল এস্টেট এবং আর্থিক বাজার এবং সুদের একটি নেতিবাচক রিয়েল রেট ছিল 1991 সালের পরে। এই কারণগুলি উচ্চ বেকারত্বের সাথে মন্দা সৃষ্টি করেছিল। 90 উদারপন্থী সরকারি নীতির জন্য রাজনৈতিক প্রতিধ্বনি এবং ব্যবসায়ের আহ্বান জানানো হয়েছিল, তবে 2000 সালের মধ্যে ইতিবাচক প্রবণতাগুলি আধিপত্য বিস্তার করেছিল। ইউরোপের বাকি অংশের তুলনায় সুইডেনে বেকারত্ব কম ছিল, যখন অর্থনৈতিক প্রবৃদ্ধি উচ্চ, মুদ্রাস্ফীতি কম। ভারসাম্য বাজেট এবং অর্থ প্রদানের ভারসাম্য ইতিবাচক ছিল। 1910 সালের দিকে লুন্ড বিশ্ববিদ্যালয়ে আরেকটি আন্দোলন আবির্ভূত হয়, যেখানে সমালোচনামূলক পণ্ডিতরা স্ক্যান্ডিনেভিয়ার প্রাথমিক ইতিহাসে উৎস সমালোচকদের পদ্ধতি ব্যবহার করতে শুরু করেন। লাউরিজ ওয়েইবুল এবং কার্ল ওয়েইবুল ভাইয়েরা নেতা ছিলেন এবং ল্যান্ড এবং গোটেবর্গ বিশ্ববিদ্যালয়ে তাদের অনুসারী ছিল। এর ফলাফল ছিল অর্ধ শতাব্দী ধরে ঐতিহ্যবাদী এবং সংশোধনবাদীদের মধ্যে প্রায়শই বিরক্তিকর বিতর্ক, যা 1960 সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং তারপরে অভিজ্ঞতা থেকে উদ্ভূত মতাদর্শিক ফ্রন্টগুলির একটি ঝাপসা ছিল। এর মধ্যে যুদ্ধোত্তর সময়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার সাধারণ সম্প্রসারণে ইতিহাস সাধারণত উপেক্ষিত ছিল। শুধুমাত্র হিউম্যানিটিজের জাতীয় গবেষণা কাউন্সিলের কার্যক্রম এবং কিছু উচ্চাভিলাষী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের নিবেদিত প্রচেষ্টার মাধ্যমে ঐতিহাসিক বৃত্তির কিছু সম্প্রসারণ তৈরি হয়েছিল। 1990 সালের পরে ইতিহাস রচনায় পুনরুজ্জীবনের লক্ষণ দেখা যায়।
বিংশ শতাব্দীর বিষয়গুলির উপর একটি শক্তিশালী নতুন জোর দেওয়া হয়। সেই সাথে 1900 সালের আগে সাধারণ গ্রামবাসীদের জনসংখ্যার ইতিহাসে সামাজিক ইতিহাস এবং কম্পিউটারাইজ পরিসংখ্যানগত কৌশলগুলির প্রয়োগ। 19 শতাব্দীতে এবং বিংশ শতাব্দীর গোড়ার দিকে লোমরথের মতে সুইডিশ ঐতিহাসিকরা তাদের লেখাকে বিশ্লেষণ এবং ব্যাখ্যার পরিবর্তে সাহিত্য এবং গল্প বলার ক্ষেত্রে দেখেছিলেন। হ্যারাল্ড জেনে আধুনিক ঐতিহাসিক বৃত্তির পথিকৃৎ। 1876 সালে তিনি প্রাচীন গ্রিস এবং রোমের সামাজিক ও আইনি অবস্থার ঐতিহ্যগত পৌরাণিক কাহিনীগুলিকে আক্রমণ করেছিলেন, যা ধ্রুপদী লেখকদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছিল। তিনি জার্মান পণ্ডিত বার্ট্রোল্ড জর্জ নিবুহার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, যিনি আধুনিক জার্মান ইতিহাস রচনার প্রতিষ্ঠাতা ছিলেন, উপসালা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক হিসাবে। এইচজার 1900 সালের মধ্যে কনজারভেটিভ পার্টি এবং সুইডিশ রাজতন্ত্রের মুখপাত্র হন। হিজারনের তার ছাত্রদের উপর এবং প্রকৃতপক্ষে ঐতিহাসিকদের একটি সম্পূর্ণ প্রজন্মের উপর একটি বিশাল প্রভাব ছিল, যারা বেশিরভাগই রাজনৈতিক রক্ষণশীল এবং জাতীয়তাবাদী হয়ে ওঠে। লার্স ম্যাগনাসনের মতে সামাজিক ইতিহাস অর্থনৈতিক ইতিহাসের অভ্যন্তরে একটি বিশেষত্ব। তিনটি প্রধান বিষয় হল শিল্পায়নের সময় স্তর দ্বারা জীবনযাত্রার মান, কাজের ইতিহাস এবং প্রাক শিল্প সমাজের সামাজিক সমস্যা এবং শিল্পবাদের রূপান্তর। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।